আজকে আবার হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের স্বাগত জানাই। যে মঞ্চটিতে আমরা এসে দাঁড়িয়েছি সেই মঞ্চটি, সেই উঠোনটি আমাদের বড় ভালোবাসার। তার কারণ এই ঘরটি একটা অদ্ভুত আয়োজনে তৈরি। এই ঘরের 4টি দেওয়াল। ডান দিকের দেয়ালটিকে তৈরি করেছেন আমাদের মায়েরা, বাঁ দিকের দেয়ালটিকে তৈরি করেছেন আমাদের বাবারা, আর পেছন দিকে দাঁড়িয়ে আছি আমরা, সন্তান সন্ততিরা, ছেলেমেয়েরা। আর সামনের দিকে তাহলে কারা? সামনের দিকে রয়েছেন আপনারা, দর্শকেরা, যারা দেখেন প্রতি মুহূর্তে আমাদের বিচার করেন, আমাদের শাসন করেন, আমাদের লালন করেন, আমাদের ভালোবাসেন, আমাদের পথ দেখান, আমাদের সঙ্গে কাঁদেন, আমাদের সঙ্গে হাসেন, আমাদের সঙ্গে মুগ্ধ হন, আমাদের সঙ্গে হঠাৎ করে স্বপ্নভঙ্গের কান্নায় ভেঙে পড়েন। সেই আপনারা আমাদের চতুর্থ দেওয়াল, যে দেওয়ালটিকে বেশিরভাগ সময় দেখা যায় না, কিন্তু আপনারা থাকেন বলেই আমরা এখানে এসে দাঁড়াই এবং বলতে পারি চিৎকার করে, আজ আমার প্রাণে খুশির তুফান উঠেছে, কারণ আজ হ্যাপি প্যারেন্টস ডে। এই হ্যাপি প্যারেন্টস ডে উদযাপনের দিনে আমরা ডেকে নেব রাম প্রামাণিককে সুন্দরবন থেকে। আমাদের আর ভয় নেই, কারণ আমাদের সঙ্গে রাম আছে। ডেকে নিতে হয় আর একজনকে। দুর্গাপুর থেকে আসছে অর্ক বোস। জয় রাম। রাম, তুমি যেমন আছো তেমনি রহিমও আছে। আসলে রহিম আমাদের অর্ক। তোমার একটা ডাকনাম আছে তো? হ্যাঁ। কি নাম? ডাকনাম অলোক। অর্ক তোমার ডাকনাম আছে? মা বাবা সবসময় ছোটবেলা থেকে মোমো বলে ডেকে। মোমো? আচ্ছা, ওর ডাকনাম মোমো। তার মানে যাকে আমরা ভালোবাসি তাকে নানান নামে ডাকি। তা তোমার বাবা মার সঙ্গে একটু আলাপ করিয়ে দাও। মায়ের নাম উমা প্রামাণিক। উমা দেবী নমস্কার, ভালো আছেন তো? আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে আজকে। মা লজ্জা পাচ্ছি রাম। হ্যাঁ মা লজ্জা। মা একটু লাজুক? লাজুক না, ঠিক এমনি কেউ কখনো বলেনি তো, ফার্স্ট টাইম শুনলো। মাকে ভালো দেখতে কেউ বলেনি? এই পোড়ার মুখদের আমি কি বলবো, তোমার মাকে এত সুন্দর দেখতে তারা বলেনি? আচ্ছা, বাবার সঙ্গে আলাপ করিয়ে দাও। বাবার নাম দুকিরাম প্রামাণিক। দুকিরাম বাবু নমস্কার। আমি এই যে আপনার স্ত্রীকে দেখতে ভালো বললাম, আপনি মনক্ষুণ্ণ হলেন না তো? না না, এটা খুশি। খুশি হয়েছেন? নিজের মুখে কোনোদিন বলেছেন তোমাকে অসাধারণ দেখতে? হ্যাঁ, তোমাকে আজকে অসাধারণ দেখাচ্ছে, একবার ওর দিকে তাকিয়ে বলুন না। মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাতে তুমি। তোমাকে আজকের আমাকে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। অর্ক, আগে আলাপ করিয়ে দাও। মায়ের নাম তানিয়া বোস। তানিয়া দেবী নমস্কার। নমস্কার। আপনাকেও অসাধারণ দেখাচ্ছে। বাবার নাম ডক্টর এন বোস, অসীম নারায়ণ বোস। অসীমবাবু নমস্কার। নমস্কার। আমাদের থাকবে 4টি করে ধাপ, এবং সেই 4টি ধাপের জন্য 4টি ইচ্ছে পূরণ। প্রথম ধাপের জন্য আমরা বরাদ্দ করেছি 50 পয়েন্ট, দ্বিতীয় ধাপের জন্য 100 পয়েন্ট, তৃতীয় ধাপের জন্য 150 পয়েন্ট, চতুর্থ ধাপের জন্য 200 পয়েন্ট। ধরা যাক অর্ক বা রাম দারুণ খেললো, 250 এরকম স্কোর করে ফেললো, তখন আমার তরফ থেকে একটা স্পেশাল গিফট সেটা থাকবে। খুব সোজা 7টি প্রশ্ন করব, তার মধ্যে 6টা প্রশ্ন হবে সরাসরি, একটা প্রশ্ন স্পেশাল জাদু প্রশ্ন, তার জন্য তুমি একসাথে 50 পয়েন্ট স্কোর করতে পারছো। প্রতিটি প্রশ্নের জন্য বাকি 6টা 25 পয়েন্ট। প্রথম ধাপে 50 স্কোর করতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে। প্রথম ইচ্ছেটা বাবা মার জন্য তুমি কি করেছো রাম? আমার ফার্স্ট উইশ আছে মায়ের জন্য মেডিকেল ডাক্তার দেখান। কারণ মা, আমি, বাবা মিলে পিসি বাড়ি যাচ্ছিলাম, যেতে যেতে ভ্যানেতে পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু এটা হয়েছে 10 বছর আগে আজ থেকে। তার 5 বছর বাদে দেখা যাচ্ছে যে ওখান থেকে আপনি ফুলছে, ভারী এত হচ্ছে, মানে মা কোনো ভারী কাজ করতে পারে না, হাঁটতেই পারছে না, এত যন্ত্রণা হচ্ছে, আপনি চোখে থেকে চোখ থেকে জল চলে আসছে। তা আমার ইচ্ছা আছে যে মার মেডিকেল ডাক্তার দেখানো। মানে ওই পায়ের চিকিৎসার জন্য তুমি ব্যবস্থা করবে। বেশ, সেই জন্য তোমাকে 50 পয়েন্ট পেতে হবে। তোমার প্রথম ইচ্ছে? পুজোর দশমীর দিন আমার দিদা মারা যান, অর্থাৎ মায়ের মা। সেই বছরের পর থেকে আমি দেখেছি পুজোর আগে বাঙালিদের যেটা আনন্দ, নতুন জামা কাপড় কেনার পুজো উপলক্ষে,
সেই জিনিসটা সেই রকমভাবে মা সেলিব্রেট করতে পারেন না, কারণ পুজো এলেই তার নিজের মায়ের কথা, আমার দিদার কথা মনে পড়ে যায়। তো সেই জন্য আমি চিন্তা করলাম মায়ের জন্য যদি একটা ভালো একটা ট্রেডিশনাল দামি শাড়ি সেট একটা দেওয়া যায়। বেশ। রাম, এই যে তুমি এসছো কলকাতায়, তুমি আগেও এসছো কলকাতায়? আমার খেলা সূত্রে আসা কলকাতা, কিন্তু বাবা মা কোনোদিন কলকাতায় আসেনি, এটাই ফার্স্ট টাইম। বাবা মা এই প্রথম কলকাতায় এলো প্রথম কলকাতায় এলো। এবং আসতে পারলো তোমার জন্য? বাবা মা কোনোদিন গ্রামে থাকে, সব সময় বাবা পা ভ্যান চালায়। পাবেন? হ্যাঁ, পা দিয়ে প্যাডেল করতে হয়? হ্যাঁ, পা দিয়ে প্যাডেল করে। তা বাবা মা সব সময় গ্রামের মধ্যেই থাকে, কলকাতা বলতে জিনিসটা কি বোঝে না। আমার মন থেকে চেয়েছিলাম যে বাবা মা বাইরের জিনিসটা দেখুক, ওই জন্য বাবা মাকে কলকাতা আনলাম। আর পাড়াতে সব কাকুরা কলকাতায় আসে, মেট্রো রেল চড়ে, দেখে, পাড়াতে গিয়ে গল্প করে। তা মা শুনেছি, খুব ইচ্ছা। অডিশনে যখন আনি, বাবা মা চড়ে যখন দেখলো, চললো, মুখ থেকে একটা আনন্দের অনুভূতি দেখা গেল, যে হাসছে। এটার জন্য মানে হ্যাপি বার্থডেতে আসা যে স্বপ্ন পূরণ, তার আগে যেন আমার হাফ স্বপ্ন পূরণ হয়ে গেছে। মায়ের আঙুল আঁকড়ে চলি বাবার পায়ে পায়ে। আমি জীবনে যা দেখিনি তাই দেখলাম, যে একটা লিফট শির করে যাচ্ছে। আরেকটা জিনিস দেখলাম আমার ল্যাবে, যে এরকম সাইড করে গাড়ি দিচ্ছে। আমার জীবনে যা হয়নি, পা ভ্যান ছেলে, আমার তো 30 বছর ছেলে কি হয় না, এই আমার ছেলে হচ্ছে এনে আমাকে দেখালো। কিন্তু আপনি কি ওই লিফটে চড়তে পেরেছিলেন? না। পায়ের ব্যথার জন্য? লিফটে এত তাড়াতাড়ি যাচ্ছে, ওই যে সিঁড়িটা, ভয় পাচ্ছিলেন? মা ভয় পাচ্ছে। আর প্রথম তো এসছে কলকাতা, আর ওটা প্রথম দেখা, তা ভয় পাচ্ছে, পায়েও লাগাচ্ছে। ওই জন্য আস্তে আস্তে ধরিয়ে সিঁড়ি বেয়ে নামানো হলো। ঈশ্বর যদি থাকেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম তুমি সেই সমস্ত সিঁড়িতে চাপিও যে সিঁড়িগুলোতে ওরা কোনোদিন চাপেননি, কোনোদিন চাপবেন এ কথাও ভাবেননি, কিন্তু তুমি দুহাতে ওদের দুজনকে শক্ত করে ধরে সেই সমস্ত চলমান সিঁড়িগুলোতে চাপিয়ে ওদের একটা উচ্চতায় পৌঁছে দিও, যেখানে গিয়ে ওরা মুগ্ধ দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে বলবে, এই ছেলেকেই তো আমরা চেয়েছি। আমরা প্রথম প্রশ্নটা দেখে নিই। সুন্দরবনের প্রধান নদীগুলির ভেতর এটি অন্যতম নদী। মূল নদীটি পুরন্দরের কাছে দুভাগে ভাগ হয়ে একটি শাখা চলে গেছে কুলতলির দিকে, আর অন্য একটি শাখা বাসন্তী পাঠানখালীর ওপর দিয়ে সুন্দরবনের বুক চিরে গিয়ে মিশেছে বিদ্যাধরী নদীতে। এমনিতে শান্ত স্বভাবের এই নদী, কিন্তু বর্ষাকালে এর রূপ হয় ভয়ঙ্কর। তখন নদীর ঢেউ উথাল পাথাল করে মাতালের মতো। দক্ষ মাঝিও সেই সময় নদীতে নৌকা বাইতে সাহস পায় না। কোন নদীর কথা বলা হচ্ছে, মানে নদীর নাম কি? জানি না ঠিক, তবে মনে হচ্ছে মাতলা নদী এটা। তোমাদের ওদিকে মাতলা ছাড়া আর কোনো নদী আছে? হ্যাঁ, পিয়ালি নদী আছে। তবে আমার মনে হলো, যতটা যে বিবরণটা দিল, মনে হচ্ছে যে মাতলা নদী। উত্তরটা নেব? হ্যাঁ। অর্ক, তুমি কি একটা উত্তর দিতে চাও না এটা ছেড়ে যেতে চাও? না, ছেড়ে দিতে চাই। বেশ, আমরা দেখে নিই আমাদের রাম যে উত্তরটা দিল সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। সুন্দরবনের অনেক মানুষ বলেন বর্ষাকালে মাতালের মতো ঢেউয়ের জন্য এই নদীর নাম মাতলা। মাঝি তুমি মাঝ গাঙে নাও বাইয়া যাও, আমার দিকে একবার ফিরা তাকাও, এই উথাল পাথাল প্রেমের ঘাটে নাও ভিড়া, মাঝি তুমি মাঝ গাঙে নাও বাইয়া যাও। বর্ষাকালে মাতলা নদীতে বান এলে অনেক সময়তেই নদীর বাঁধ ভেঙে ভেসে যায় দুপাশের গ্রাম। বর্ষা চলে গেলে মাতলা শান্ত হয়, কিন্তু বর্ষায় ভেসে যাওয়া গ্রামের মানুষদের মনে থেকে যায় সব হারানোর চিরস্থায়ী ক্ষতচিহ্ন। তুমি যে উত্তরটা দিয়েছো মাতলা নদী, সেটা একদম ঠিক হয়েছে। জয় মা মনসা। বাহ, মনসা আপনাদের আরাধ্য দেবী? বাবাকে মা মনসা স্বপ্ন দেখেছিল যে আমাকে তোমাদের বাড়িতে আনো। সেই স্বপ্নেতে মানে আমাদের 6 ফুট অনুযায়ী একটা বড় মা মনসা আমাদের বাড়িতে আছে। 6 ফুটের মা মনসা? বাহ। অর্কর কাছে আসবো।
তুমি আদতে কি করতে ভালোবাসো? এই মুহূর্তে তো সেকেন্ড ইয়ার বিটেক পড়ছি। সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে পশু প্রাণী নিয়ে পড়াশোনা করতে আর পশু প্রাণী নিয়ে ঘাঁটতে। বাড়িতে আছে কেউ পশু? কোনো পোষা কুকুর বা বিড়াল কিছুই নেই। তুমি চেষ্টা করেছো কোনোদিন পোষবার? ছোটবেলায় অনেক চেষ্টা করতাম, বায়না করতাম রীতিমতো। তারপর? বলেছে তোকে সামলাতে আমরা পারছি না, আরেকজনকে সামলানো তো সম্ভবই নয়। তাহলে এটা তো তোমার দুঃখের জায়গা, একটা খানিকটা জিনিস তো চাও দুঃখের এরা দেয় না। জায়গা। কিন্তু তারপরে মানিয়ে নিয়েছি, আমি চিন্তা করেছি আমি যখন নিজে এস্টাবলিশ হয়ে যাব, নিজের যখন বাড়ি থাকবে তখন তো পুষবই। সেখানে মা বাবা থাকবেন তো? সেখানে মা বাবা থাকবেন, কিন্তু পোষার ব্যাপারে কোনো কথা বলতে পারবেন না। তুমি পড়াশুনো করছো যেটা ইঞ্জিনিয়ারিং, এটা পড়ে আনন্দ পাও? না, সত্যি বলতে খুব একটা পাই না। তুমি কি চেয়েছিলে? পশু প্রাণী রিলেটেড জিনিস নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলাম। এই ওর মুখ দেখে ওর চোখটা কিরকম এখন হয়ে গেছে, একটু আগে হাসছিল ডাক্তারবাবু, মনে হচ্ছে ওকে চাপে রাখা হয়েছে, ওর ইচ্ছের বিরুদ্ধে কোনো একটা কাজ দেওয়া হয়েছে, যে কাজটা ও করতে পারতো, প্যাশন দিয়ে পারতো বলে মনে করছে, ও হয়তো ভুল মনে করছে, কিন্তু মনে করছে সেটা আপনারা ওকে করতে দেননি। এটার ব্যাপারে আপনার কি অভিমত? আমরা যেটা বোঝাতে চেয়েছি ওকে, সেটা হচ্ছে যে একটা প্রফেশনাল কোয়ালিফিকেশান মানুষের কিন্তু প্রয়োজন হয়, এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান হাসিল করেও কেউ যদি কোনো প্যাশন নিয়ে সেটাকে নিয়ে আগে কোনো সামনে এগোতে চায় বা সেটা নিয়ে কোনো কাজ করতে চায়, মানে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায় না। তো এই কথাটাই ওকে আমরা বোঝাতে চেয়েছি যে বাবা মার একটা ইচ্ছে কিছু আছে যে ছেলের একটা প্রফেশনাল কোয়ালিফিকেশান হোক। আমি ঠিকই করেছি যে এখন হয়তো বলছেন যে রিস্ক আছে, সাকসেসফুল হবে কিনা, সেই জন্য এখন সেই ব্যাপারে কথা না বলে নিজে যদি করে দেখাতে পারি তখন তাদের আর বলার কিছুই থাকবে না। আমার ধারণা অর্ক, তুমি তোমার ইচ্ছে পূরণ করতে পারবে, তোমার ভেতরের সেই প্যাশনকে স্বপ্ন পূরণের একটা জায়গায় নিয়ে গিয়ে বাবা মাকে বলতে পারবে আমি এটাও পারি ওটাও পারি। মানুষ অনেক পারে, অনেক অনেক, আমরা যা ভাবি তার চেয়ে বেশি। আপাতত তোমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। বর্তমানে উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় 1936 সালে ব্রিটিশ শাসকদের তত্ত্বাবধানে ক্ষুদ্রতর হিমালয় এবং শিবালিক পর্বতমালার মধ্যবর্তী বিস্তীর্ণ তড়িৎ অঞ্চলে প্রায় 1314 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পাহাড়, নদী, তটভূমি, জলাভূমি, জঙ্গল এবং তৃণভূমি নিয়ে গড়ে ওঠে এশিয়ার সর্বপ্রথম জাতীয় উদ্যান, যার নাম ছিল হিলি জাতীয় উদ্যান। শাল, সেগুন, অশ্বত্থ, আম ও বিভিন্ন প্রজাতির গাছে ঘেরা এই উদ্যান মূলত তৈরি বন্য পশু পাখি, উদ্ভিদ ও জীবকুলকে রক্ষার উদ্দেশ্যে। বর্তমান সময়ে প্রায় 488 প্রজাতির উদ্ভিদ, 586 রকমের পাখি, 33 প্রজাতির সরীসৃপ, বাঘ, হরিণ, হাতি, চিতাবাঘ, বানর, শেয়াল, ঘড়িয়াল দেখতে পাওয়া যায় এই জাতীয় উদ্যানে। দেশ স্বাধীন হওয়ার পর 1954-55 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় রামগঙ্গা জাতীয় উদ্যান। এর ঠিক কিছুদিন পর 1955-56 সালে এক প্রখ্যাত ইন্দো ব্রিটিশ লেখক, শিকারী, সংরক্ষক ও পরিবেশবিদের নামে এই উদ্যানের নামকরণ করা হয়। মূলত বিপন্ন রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণের জন্য এই জাতীয় উদ্যান গড়ে তোলা হয়েছিল। আজও দেশ বিদেশের বহু পর্যটক এখানে আসেন জঙ্গল সাফারিতে অংশ নিতে এবং রয়্যাল বেঙ্গল টাইগারকে একবার অন্তত চোখের সামনে দেখতে। এই জাতীয় উদ্যানটি কোন ইন্দো ব্রিটিশ শিকারীর নামে নামাঙ্কিত? তুমি খেয়াল করলে নিশ্চয়ই যে তোমার পছন্দের বিষয়ের মধ্যে আমরা ঢুকে পড়েছি, তোমার স্বপ্নের কাছে আমরা তোমাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সঠিক উত্তরটি দাও। জিম করবেট ন্যাশনাল পার্ক, নেমড আফটার জিম করবেট। ভাববার অবকাশ নেই। তুমি কি অন্য কিছু বলতে চাও? বেশ, দেখা যাক। জেমস এওয়ার্ড করবেট অর্থাৎ জিম করবেট। এই জাতীয় উদ্যানের নাম জিম করবেট ন্যাশনাল পার্ক অর করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। দুঃখীরাম বাবু, রাম আপনাদের এত ভালোবাসে, রাম নিজে কি ভালোবাসে আপনি খবর রাখেন? ও খেলাধুলো। ও খেলাধুলো,
আমার স্বপ্ন হচ্ছে কি ইন্ডিয়ার টিমে একদিন ক্রিকেট খেলে। ইন্ডিয়া টিমে? ইন্ডিয়ার টিমে। তার আগে তো বেঙ্গল খেলতে হবে। বেঙ্গল খেলতে হবে, রঞ্জি খেলতে হবে, লেভেল বাই লেভেল খেলে তারপর অনেক খাটুনি, কিন্তু আমি সেই খাটুনিটা নিয়মিত করি। ক্রিকেট খেলাকে একসময় বলা হতো বড় লোকের খেলা। বড় লোকের খেলা, কিন্তু আমাদের তার ঠিক বিপরীত অবস্থা। মানে বাবা ওখানে পা ভ্যান চালায়, কোনো দিন 10 টাকা ইনকাম হয়, কোনো দিন 50, কোনো দিন 100, কোনো দিন হয় না। যেদিন হয় না সেই দিন হয়তো রাত্রে জল ভাত খেয়ে শুতে হয়। কোনো দিন সকালে পান্তা শুধুই খাওয়া হচ্ছে, দুপুরে জাস্ট একটু তরকারি খাওয়া হলো, এমনিভাবে আমাদের দিন চলে। এই যে ফ্যামিলি থেকে বাবা মা যে সাপোর্টটা পায়, এই সাপোর্টটা আমার খুব ভালো লাগে। খেলতে গেলে তো অনেক সরঞ্জাম লাগে, অনেক কিছু সরঞ্জাম লাগে, কিন্তু অনেক সরঞ্জাম আমার নেই। কিন্তু আমি যেখানে প্র্যাকটিস করি কলকাতা মেনল্যান্ড সম্মান ক্রিকেট একাডেমি, আচ্ছা, ওখানে স্যারকে বললে মোটামুটি আমাকে মানে যাতায়াতের জন্য কিছু টাকা পয়সা দেয়। তারপর ওরা কিছু ব্যবস্থা করেছে। তারপর হচ্ছে কি স্যার মানে আমার কাছে ভগবানের মতো। সম্বরণ স্যার তো করছেনই, হ্যাঁ, কিন্তু ফাইনালি যদি বাবা মা বলতো যে গরিব ঘরের ছেলে, আমি পা ভ্যান চালাই, পা ভ্যান চালা, রোজগার কর, কোনো দিন বলে না। আগে কিন্তু সাহায্য করেছে। সাহায্য করেছে। আমি কিভাবে সাহায্য করেছে? যেমন একটা ঘটনা মনে আছে, বাবা একদিন জোগাড়ে কাজ হয়ে গেল, ইনকাম হলো না, সঙ্গে সঙ্গে বাড়িতে না খেয়ে ভ্যান নিয়ে বার হয়ে যাচ্ছে, আসছে রাত 10টা 11টা বেজে যাচ্ছে। পরের দিন কিভাবে সংসার চালাবে? 20-30 টাকা হলো, সেই দিন হয়তো আমি মাঠে যেতেই হবে, আমার প্র্যাকটিস আছে, শনি রবিবার করে কলকাতায় আসি, প্র্যাকটিসে যেতেই হবে। বাবাকে বলছি, বাবা একবার বললাম, বলে আজকে ভালো উপার্জন হয়নি, কালকে দিন বা কালকে যাই, এমনি করছি। বাবাকে বলছি, বাবা তখন রাগ হয়ে গিয়ে একটু বকাঝকা করলো, কিন্তু কোনোদিন বললো না যে রেগে গিয়ে তোমার এটা খেলতে হবে না, ওটা করে কিছু হবে না, সবসময় সাপোর্ট দিয়ে গেছে। এবার মা কাছে যে টাকাটা দিয়ে দিল পরের দিন বাজার করবে, তা আমি মাকে গিয়ে বললাম, মা সেই দিন দেখলাম যে বাবাকে না বলে চুপি চুপি আমাকে টাকাটা দিল, ডাল আলু যাও কিনে আনলো, বাকি করে যে যাও তুমি বাবাকে বলতে হবে না, তুমি প্র্যাকটিসে যাও, এমনিভাবেই সাহায্য করে। আপনার সংসারে স্বাচ্ছন্দ্য কম, সেখানে আপনি ধার বাকি করে সংসারটাকে সামলান, কিন্তু যাদের স্বাচ্ছন্দ্য আছে তাদেরও এরকম করতে হয়। ধরুন ওর ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে হবে আরও বড় জায়গায়, আরও বড় কোথাও, তখন কিন্তু ওর বাবার কাছে সেই মুহূর্তে অত টাকা না থাকে। আমি জানি যে ওর মা কোথাও না কোথাও থেকে টাকা জোগাড় করে বা ওই টাকার থেকেই আরেকটু বেশি টাকা সরিয়ে রেখে সন্তানের জন্য করে, আর ওটা করতে পারলে খুব আনন্দ হয়, তাই না? হ্যাঁ, ওই বাবা একদিন ভ্যান নিয়ে গেল চালাতে, 20টা টাকা না আমাকে দিল। ছেলে তখন গিয়ে বাবার কাছে টাকা চাচ্ছে, বাবা দিতে পারলো না, ফের গিয়ে বাবার কাছে টাকা চাচ্ছে, বাবা দিতে পারলো না, বাবা বকাবকি করছে। এবার কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, বললো, মা আমি আজের খেলার দিন খেলতে যাব না। তা আমি সেই 20টা টাকা নিয়ে বাজারে গেলাম, মানে দোকানে গেলাম, দেয় কি না দেয় বলে 20 টাকা বাজারে নিয়ে গিয়ে বাকি করে একটু ডাল আলু নিয়ে আসলাম, আর সেই 20 টাকা গাঁঠি করে ফিরিয়ে এনে ছেলেকে দিলাম, বাবা যাও আজ তুমি খেলায় যাও। সেই 20টা টাকা দিলেও হাসতে হাসতেই চলে গেল। ওই যে হাসতে হাসতে চলে গেল, ওই হাসিটা দেখবার জন্য মায়েরা অনন্তকাল খালি পেটে থাকতে পারে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সারা জীবন এরকম এখান থেকে মাছি ওখান থেকে মাছি এরকম কাজ করে যান। তোমার পরিশ্রম বাড়াও, তোমার আকাঙ্ক্ষা বাড়াও, তোমার জেদ বাড়াও, তোমার স্বপ্নের কাছে তুমি পৌঁছে যাও। কত রান করলে সেটা বড় কথা না, বড় কথা এই 20 টাকা এইটার যেন মূল্য ফিরিয়ে দিতে পারো। খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে। বাবা এই যে কষ্ট করছে, এটা আমার মনে দুঃখ লাগে। বাবা যদি এতটা কষ্ট করে আমাদেরকে এতটা বড় করতে পারে, এটা একটা সাকসেস। তাহলে আমি বাবার মতো যদি কষ্ট করি, তাহলে আমি ক্রিকেটটা ইন্ডিয়া টিম একদিন নিশ্চয়ই পাবো। এটা একটা আমার বিশাল মানে এনার্জি দেয়, মানে সাপোর্ট দেয়। আর মার কাছ থেকেও ঠিক একটা অমনি মানে মার সাপোর্টটা অন্যরকম। এই তোর দ্বারা ওটা হবে না, সবাই পাড়াতে সবাই বলে তোর দ্বারা হবে না। মা তখন ঠিক বলে, ওদের কথায় কান দিস না, তুই নিজের কাজটা ভালোবেসে করে যা, একদিন দেখবি তুই এমন নাম করবি, তোর জন্য ওরা গর্ব করবে, তোর জন্য ওদের পাড়া গর্ব হবে, তোকে নিয়ে আনন্দ করবে। এই বাবা আমার সবসময় দু চোখ ওরা মানে স্বপ্ন দেয় আগিয়ে চলার জন্য। বাবা, এখন আমরা দেখে নেব তোমার দ্বিতীয় প্রশ্নটা তোমার জন্য কি অপেক্ষা করে আছে, দেখা যাক।
ছবিটা দেখে চিনে তোমাকে বলতে হবে এই মানুষটা আসলে কে। চোখের মধ্যে, নাকের মধ্যে, চাউনির মধ্যে সেই তোমার চেনা মানুষটা কি লুকিয়ে আছে? ভালো করে দেখো। কিন্তু হবে কি জানি না, মনে হচ্ছে যে এটা দাদা সৌরভ গাঙ্গুলি ছবি। ক্রিকেট খেলো বলে ক্রিকেটের মধ্যেই থেকে যাচ্ছ না তো? এটা সৌরভ গাঙ্গুলি ছবি। তোমার উত্তরটা নিলাম, সৌরভ গাঙ্গুলির ছবি। অর্কর কোনো উত্তর আছে? এটা সৌরভ গাঙ্গুলির পৈতের ছবি। তোমার নেমন্তন্ন ছিল নাকি? দেখে বোঝা যাচ্ছে। আমরা দেখে নিই তুমি যে উত্তরটা দিলে সৌরভ গাঙ্গুলি, উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক উত্তর দিয়েছো। রাম, তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেছে। তুমি 50 পয়েন্ট তোমার ঝুলিতে জোগাড় করে ফেলেছো। আমাদের খুব আনন্দ হচ্ছে যে রামের প্রথম ইচ্ছে পূরণ করবার জন্য আমরা আমাদের সঙ্গে পেয়েছি ডক্টর হাসানকে। নমস্কার সকলকে, আমি ডক্টর সৈয়দ হাসানুজ্জামান, সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে এসেছি। আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে ওর মায়ের যা সমস্যা সেটার পুরোপুরি দায়িত্ব আমরা নেব। খুব ভালো লাগছে, জি বাংলাকে কৃতজ্ঞতা জানাই, আপনাকেও কৃতজ্ঞতা জানাই। শুধুমাত্র ওর মায়ের ব্যথা সারলো না, আমাদের মনের ভেতর জমে থাকা এই যে দুঃখীরাম বাবু তাকিয়ে আছেন, কিরাম চোখটা ছলছল হয়ে উঠেছে, সেই ব্যথাগুলো সরে গেল। আর এই ব্যথার উপশম করলেন ডক্টর হাসান। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর হাসান, অনেক ধন্যবাদ। আবার আমরা ডেকে নেবো কোনোদিন, আপনার সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন। আমরা দেখে নিই অর্কর জন্য দ্বিতীয় কোন প্রশ্নটা অপেক্ষা করে আছে। মন দিয়ে দেখো। ये रणछोड़दास कहाँ मिलेगा? उसका नाम रणछोड़दास थोड़ी है। रैंचो रैंचो छोटे 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 छोटू यार उसका नाम क्या आखिर? छोटे अरे शांत हो जाओ, आओ मेरे साथ। कहाँ है रैंचो? कहाँ है रैंचो? हाँ रैंचो। फरहान, पता है तुम्हारी लिखी हर किताब उसने पढ़ी है, ये देखो, और ये भी। একটা সিনেমার ছবির খানিকটা অংশ দেখলাম, 3 Idiots। বেশ, প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হলো আমরা 3টে বই নামাতে দেখলাম, একটা বই, দুটো বই, তৃতীয়, চতুর্থ, 4টে বই ছিল। তৃতীয় বইটি কোন প্রাণীর বিষয় হিসেবে সেই বইয়ের ভেতরে আছে? পাখি, বার্ড। পাখি, পাখি। কনফিডেন্ট তো? পাখি ঠোঁটে করে 25টা নম্বর নিয়ে উড়ে চলে যাবে না তো? কি করব, নেব? হ্যাঁ, পাখি, বার্ড। বেশ। রাম, তোমার কি অন্য কিছু মনে হয়েছে? যদি অন্য কিছু মনে হয়েছে, কিন্তু আমি রিস্ক নিতে চাইছি না, কিন্তু অন্য কিছু একটা মনে হয়েছে। রিস্ক নাও না, নিলে কি হবে? তুমি তোমার পুরো জীবনটাই তো রিস্কি। চ্যালেঞ্জ করবো না। বেশ, তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করি চ্যালেঞ্জের বাইরে যে তোমার কি মনে হচ্ছে? ছিল থার্ড বইটা টাইগার, মানে বাঘ। বাঘের সম্বন্ধে ছিল। বেশ, তাহলে তোমার উত্তরটা নিলাম পাখি। এবার দেখে নিই তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। कहाँ है रैंचो? कहाँ है रैंचो? हाँ रैंचो। फरहान, पता है तुम्हारी लिखी हर किताब उसने पढ़ी है, ये देखो, और ये भी।
তুমি যে উত্তরটা দিয়েছো দুর্ভাগ্যবশত সেটা ভুল হলো। আর রাম দেখতে পেলে যে তুমি যে উত্তরটা দিয়েছিলে সেটা ঠিক ছিল। রামের জন্য তৃতীয় প্রশ্নটা অপেক্ষা করে আছে। তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? দ্বিতীয় ইচ্ছা বলতে বাবার জন্য এবার একটা টোটো গাড়ি, কারণ এখন মানুষের কাছে সময়ের দাম অনেক বেশি। পা ভ্যানে কেউ উঠতে চায় না, 1 টাকা 2 টাকা বেশি দেবে, অটোতে চলে যাবে, টোটো গাড়িতে চলে যাবে, ইঞ্জিন ভ্যানে চলে যাবে, কিন্তু পা ভ্যানে কেউ উঠতে চায় না। তাই এখন আমাদের মান্থলি বাবা পা ভ্যান চালিয়ে 1000 টাকা 1500 টাকা, হারলে খুব বেশি হলে 1500 টাকা বাড়ে, একটু বেশি। কিন্তু একটা টোটো গাড়ি হলে দেখবো যে আমাদের আয়টা আরো বাড়বে। তোমার বাড়িতে কজন? বাড়িতে 4 ভাই, বাবা মা, 6 জন। 6 জন? হ্যাঁ। 6 জন 1500 টাকা। হ্যাঁ। বেশ, তোমার দ্বিতীয় ধাপের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে আমরা দেখে নিই। এটা কি তৈরি করা হচ্ছে? আমি এটা বাবার থেকে হেল্প নিতে চাই। দুবার নিতে পারো? হ্যাঁ। তার একটা এখনই নিয়ে নিতে চাই? হ্যাঁ। বেশ, হেল্প নাও। এটা কি হচ্ছে বলতে পারবে? এটা হচ্ছে কি মেশিনে মুড়ি। মুড়ি? হ্যাঁ, এখন যে মেশিনটা উঠেছে যেটা মুড়ি, সেটা মুড়ি ওটা দিয়ে ফেলেছে। মানে মুড়ি না, এটা একটা সমুদ্রের কাছে তৈরি হচ্ছে সাদা। নুন কি হতে পারে? নুন কি হতে পারে? ওটা মুড়ি ভাজার মেশিনে দেখো মুড়ি। আরে মুড়ি ভাজা তো সাদা সাদা হবে, নুন হলে এটা দেখছি সাদা। বাবার থেকে মানে কনফিউজ, মানে তাও বলছি নুন। এটা কেন মনে হলো? যেহেতু ওটা সমুদ্রের ধারে তৈরি হচ্ছে, আর সমুদ্রের জল নোনা, আর তৈরি হচ্ছে যেহেতু সাদা সাদা, লবণ তো সাদা হয়, সেই জন্য একটা গেস্ট করে বলা হলো যে এটা নুন। তুমি দেখেছো কোনোদিন? না, দেখো না, কোনোদিন দেখি। তাহলে নেবো এই উত্তরটা? হ্যাঁ। চ্যালেঞ্জ করতে চাও? না। এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক হয়েছে। এই যে 25 পয়েন্ট পেয়ে গেলে, তার মানে তোমার পুরো পয়েন্ট গিয়ে দাঁড়ালো 75। আনন্দ হচ্ছে? খুব আনন্দ হচ্ছে। বাহ, মায়ের আনন্দ হচ্ছে? হ্যাঁ। কেন? বাপ বেটা ভালোই খেলছে? হ্যাঁ। পড়াশোনা করো তুমি? হ্যাঁ, পড়াশোনা করি। কোন ক্লাস? আমি এবছর HGS দিলাম, ফার্স্ট ডিভিশনে পাস করলাম। বাহ, ফার্স্ট ডিভিশন পেয়েছো? তা তোমার পড়াশোনা করার ইচ্ছে আছে ক্রিকেট খেলার সঙ্গে? বাংলা নিয়ে ভবিষ্যতে পড়ার ইচ্ছা আছে, তা বাড়িতে প্রস্তুতি নিচ্ছি। ছেলেটা ভালো, কিন্তু জাদু প্রশ্ন অপেক্ষা করে আছে, সেটি যে কোনো মুহূর্তে তোমরা চাইতে পারো প্রথম প্রশ্নের পরে, তাহলে সরাসরি 50 নম্বর পেয়ে যাবে। তোমরা কি কেউ সেটা চাও? অর্ক এখন সেটা চাও না? এখন চাও না। বেশ, তৃতীয় প্রশ্নটা কি আছে আমরা দেখে নিই। হোমিওপ্যাথির সাথে বাঙালির সম্পর্ক দীর্ঘদিনের। রবীন্দ্রনাথ নিজেও হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, কারণ চলতি চিকিৎসায় যখন আর কোনো ফল পাওয়া যায় না, তখন ভরসা হোমিওপ্যাথি। সুবিধে অনেক, মুঠো মুঠো ওষুধ খাওয়ার যন্ত্রণা নেই, কোনো সাইড এফেক্টও নেই, অ্যাডিকশনও তৈরি হয় না। হোমিওপ্যাথি রোগের শুধুমাত্র লক্ষণটাকে সারায় না, একেবারে গোড়া থেকে টান দেয়। অথচ অ্যালোপ্যাথির মতো নিত্য নতুন ওষুধ হোমিওপ্যাথিতে তৈরি হয় না। হোমিওপ্যাথিতে প্রায় 4000 ড্রাগস আছে, কিন্তু শুরু থেকে আজ তাদের সংখ্যা ফিক্সড। হোমিওপ্যাথির জনক এক জার্মান সাহেব। হোমিওপ্যাথির উদ্ভাবক কে? হোমিওপ্যাথির
উদ্ভাবক কে? খুব চেনা নাম। যদি না মনে পড়ে বাবা মার থেকে সাহায্য নিতে পারো, আর যদি মনে হয় যে না আমি পারবো, তাহলে ভেবে উত্তর দাও। হেল্প নেবো বাবার কাছ থেকে। নাও। হ্যানিম্যান সাহেব। বাবা বলছেন হ্যানিম্যান সাহেব। তুমি কি বলছো? আমি বাবার সাথে স্টিক করব। বেশ, নিয়ে নিলাম। তুমি কি এই উত্তরটার চ্যালেঞ্জ জানাতে চাও? না, চ্যালেঞ্জ করব। এবার দেখে নিই হ্যানিম্যান সাহেব যে কথাটা তুমি বললে তিনি হোমিওপ্যাথির উদ্ভাবক কি না। 1755 সালের 10ই এপ্রিল এই হ্যানিম্যান সাহেবের জন্ম। পুরো নাম ক্রিশ্চিয়ান ফ্রেডেরিক স্যামুয়েল হ্যানিম্যান, এবং হোমিওপ্যাথি শব্দটা তিনি প্রথম চালু করেন। তুমি বাবার সাহায্য নিয়ে যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক হয়েছে। তোমার ঝুলিতে এখন 50 পয়েন্ট। অতএব তুমি তোমার প্রথম ইচ্ছে পূরণ, স্বপ্ন পূরণ মায়ের জন্য করতে পেরেছো। তুমি মায়ের জন্য একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 5টা শাড়ি এখান থেকে বাছাই করে নিতে পারো, পছন্দ করতে পারো মা ইচ্ছে অনুযায়ী। এটা হচ্ছে ডোকরা শাড়ি। আচ্ছা, এটা দুদিকেই দেখুন ওপেন, এটা ওপেন আছে, এটা ওপেন আছে। এটা হচ্ছে পিওর সিল্কের উপরে জাকাই জামদানি। এটা हवा के झोंके आज मौसमों से रूठ गए गुलों की ও এইটা, ও এটা প্রথম পছন্দ হয়েছে এই সাদা রঙের শাড়িটা। বেশ, है आज जिंदगी की चाल जरा इसी बहाने क्यों ना मैं भी ওই লালটা, ওইটা আপনি পছন্দ করছেন? বাহ, सवार लूं सवार लूं है सवार लूं। আমার মনে হয় এটা মাকে ভালো লাগবে। না, মার এটা বেশি পছন্দ। না না ঠিক আছে, আমার ছেলে যখন বলছে ও ছেলের জন্য তাহলে এটা পছন্দ করছেন ছেলে, তাহলে এটা নিয়ে নিন, ওটাও নিয়ে নিন। বাহ, এটা তো অসাধারণ দেখতে। আপনি যেভাবে হাত দিলেন মনে হলো পছন্দ হয়েছে। হ্যাঁ, বাহ, ডাক্তারবাবু এই ধরনের জিনিসই তো পছন্দ করেন। ডাক্তারবাবু এটা এটা ও ডাক্তারবাবু দেখাচ্ছেন এরকম, তার মানে এটাই পছন্দ। हवा के झोंके आज मौसमों से रूठ गए गुलों की शोखियां जो भंवरे आके लूट गए बदल रही है आज जिंदगी की चाल जरा इसी बहाने क्यों ना मैं भी दिल का हाल जरा सवार लूं सवार लूं। এইবারে রামের কাছে দ্বিতীয় ইচ্ছে পূরণের একেবারে শেষ ধাপে, কেননা তুমি 75 পয়েন্ট পেয়ে গেছো। আর 25 পয়েন্ট পেয়ে গেলেই তুমি বাবার জন্য একটা ইচ্ছে করেছো, একটি টোটো, সেটা তুমি বাবার হাতে তুলে দিতে পারবে। ছেলে এই পর্বে জিততে পারে এই ধাপে, তাহলে তো টোটো গাড়িটা পেয়ে যাবে। তা সেই টোটো গাড়িটা পেলে আপনার আনন্দ হবে। আনন্দ না, টোটোটা ওটা না বাবু, টোটো আমার একটা সন্তান, বড় ছেলে। যেরকম আমার 4 ছেলে, ওইটা টোটোটা আমার ওরকম ছেলে। ছেলে হবে? হ্যাঁ, বড় ছেলে। ওইটা আমাকে খাওয়া দেবে বাবু, ওটা আমাকে খোরাক দেবে বাবু, বড় ছেলে। ও টোটো বলছে না, ছেলে বলছে। তো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি টোটো বলতে না চেয়ে সন্তান বলতে চাইলেন। তাহলে আমরা দেখে নিই তোমার চতুর্থ প্রশ্ন যেটা কি অপেক্ষা করে আছে। দেখো, ইনি 1000 বছরেরও বেশি সময় ধরে পল্লী সমাজে পুজো হাজত পেয়ে এসেছেন। এর দয়ায় সেরে যায় ওলা ওঠা বা কলেরা রোগ। এর আরো 6 বোন আছে, ইনি সবচেয়ে বড়। এক এক বোন এক একটি রোগের অধিষ্ঠাত্রী। হিন্দু মুসলিম নির্বিশেষে পুজো হাজত দেয় এনাকে পরম বিশ্বাসে। সে বিশ্বাসে ধুয়ে মুছে গেছে ধর্মভেদ, জাতিভেদ। গ্রাম বাংলার মানুষ 7 বোনকে একসাথে ভালোবেসে ডাকে বিবি মা। কার কথা বলা হচ্ছে? আমরা ছবি দেখালাম, কিছু পরিচয় দিলাম, তারপর জানতে চাইলাম কার কথা বলা হলো।
মার কাছ থেকে হেল্প নেব। তোমার কিন্তু এটা সেকেন্ড হেল্প, মানে তোমার এরপরে আর কোনো সাহায্যের সুযোগ থাকছে না। সাহায্য না থাকলে তবুও সেকেন্ড ইচ্ছাটা যাতে পূরণ হয়, ওই জন্য মার কাছ থেকে একটা হেল্প। জিজ্ঞেস করো মাকে। কি বলবো, কি বলতে পারি আমি? বোন বিবি, বোন বিবি, বোন বিবি হচ্ছে কারণ 6 বোন যেহেতু বললো, আমি মানে পাড়ার দিদাদের কাছে শুনেছি যে 6 বোন বলছে বিভিন্ন ভাগ, এইটা মানে একটা সিস্টেম পরিবারের মতো। আমরা যেমনি একটা পরিবার, অন্য একটা পরিবার নেই, বিভিন্ন দেবদেবী বিভিন্নভাবে আমাদের সমাজে মানে বিভিন্নভাবে। আর এটা আমি সেটাই ভাবছি। ঠিক আছে, তুমি কি ভেবেছো? আমি একটা ঠাকুরের নাম ভাবছি, ওলা বিবি। ওলা বিবি। তোমার এই উত্তরটা নিচ্ছি। তুমি চ্যালেঞ্জ জানাতে চাও? না, আমরা দেখে নিই তুমি যে উত্তরটা দিলে ওলা বিবি, সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। ওলা বিবি হলেন ওলা ওঠা বা কলেরা রোগের অধিষ্ঠাত্রী। ওলা ওঠা রোগের অধিষ্ঠাত্রী ওলা বিবি। এর বাকি বোনেদের নাম হলো ঝোলা বিবি, চাঁদ বিবি, আসান বিবি, আজগই বিবি, বহর বিবি, ঝেঁটুনে বিবি। মতান্তরে এদের আরো এক বোন আছেন যার নাম মরি বিবি। তুমি যে উত্তরটা দিলেন সেই উত্তরটা একেবারে ঠিক হলো। এবং একটা দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। তোমার মা যত জোরে না হাততালি দিলেন, অর্কর মা আরো বেশি জোরে হাততালি দিলেন। কি অসাধারণ দৃশ্য যে এক সন্তানের জন্য অন্য মা হাততালি দিচ্ছেন। এরকমই তো হওয়া উচিত। মায়েদের কোনো জাত হয় না, যে জন্ম দিলে মা হয়, আবার গুড়িয়ে মানুষ করলেও মা হয়। মা মা সেইটাই দেখতে পেলাম চোখের সামনে। এবং এই যে দ্বিতীয় ধাপের দ্বিতীয় ইচ্ছে পূরণ, একটি সন্তান লাভ, একটি সন্তান। চলুন আমরা পৌঁছে যাই সেই ছেলের কাছে, সেই বড় সন্তানের কাছে। চলুন। উঠে বসুন। হয় মা, মাগো হয় মা। বাবা, আজ আমার জীবনে সার্থক করলি বাবা। দয় মা ভরসা মাগো। উঠুন উঠুন, বসুন, এখানে বসুন, বসুন। এই আমার বড় ছেলে মা, আমি তাও 2 টাকা ছেড়ে এনে দিয়েছি বাবা। চুপ করতে বলছি, ওখানে বসুন, বসুন, সামনে বসুন, যেটা চালাবেন সেখানে বসুন। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছ শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তুই পারবো কেবল অনেকখানি ঋণ, সেইটুকু আজ ফিরিয়ে দেওয়ার সময় এসেছে এখন থেকে। ওনার এক সন্তান আর এক সন্তানকে পাইয়ে দিল এবং হাত ধরাধরি করে বললো আমরা ভাই। এবং একদিন এই গাড়ি চেপে আমরা সবাই বেরিয়ে পড়বো, একটা অদ্ভুত রূপকথার জগতে চলে যাব, যে জগতে কোনো পাপ নেই, যে জগতে কোনো হিংসে নেই, যে জগতে শুধু ভালোবাসা আছে, সন্তান লাভ আছে, আর অপত্য স্নেহ আছে, আর আছে হ্যাপি প্যারেন্টস ডে। আমাদের মধ্যে যে পার্টিসিপেন্ট 100 নম্বরে পৌঁছে যাবে তার জন্য এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা পুরস্কার আছে। তোমার মায়ের জন্য একটি সোনার চেন, সেটি এইচকে দত্ত জুয়েলার্স পাঠিয়েছেন। আমরা এখন সেটা তোমার হাত দিয়ে তোমার মায়ের কাছে পৌঁছে দেব।
অর্ক, তুমি 3টে প্রশ্নের মধ্যে দিয়ে গেছো, যার মধ্যে 2টো প্রশ্নের উত্তর বলতে পেরেছো বলে প্রথম ইচ্ছে পূরণ করতে পেরেছো, কিন্তু আমরা আছি দ্বিতীয় ধাপের কাছে, তাই এই আমরা 4র্থ প্রশ্নের কাছে পৌঁছবো। এবং তারপরেও যদি তুমি আরও একটা প্রশ্নের উত্তর দিতে পারো, অর্থাৎ আর 2টো প্রশ্নের উত্তর দিতে পারো ঠিক, তাহলে তুমি দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে পারবে। এখন তোমার কাছে জেনে নেব তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি। আমি মাকে দেখেছি ট্রেনে বা বাসে অনেক বাচ্চারাই বা বড়রা যারা ভিক্ষে করতে ওঠেন, বিশেষ করে বাচ্চাদের বলেন যে তোকে খাবার কিনে দিলে তুই খাবি, তোকে টাকা দেবো না। কারণ মা বলেন যে ওদেরকে টাকা দিলে ওরা সবসময় সেটা সদ্ব্যবহার করে না, তাদেরকে খাওয়ালে মায়ের খুশি হয়। আমরা যেমন কোনো শপিং মলে গিয়ে বার্গার, পিৎজা যে কোনো দিন খেতে পারি, পথ শিশুরা সচরাচর সেই খাবার খায় না। সেরকম খাবার যেগুলো আমরা খেয়ে আনন্দ পাই, সেরকম খাবার একদিনকে অনেক পথ শিশুদের বসে মা খাওয়াবে। খুব সুন্দর ইচ্ছে। এই ইচ্ছেটার জন্য তোমাকে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে, তবেই হবে। আমাদের 4র্থ কোন প্রশ্নটা তোমার জন্য অপেক্ষা করে আছে, খুব ভালো করে বুঝে তারপর উত্তর দাও। দেখো, উত্তরটা হবে আমার ডাক নাম মোমো। মুন আপন নুন, সেখান থেকে OO আর N বাদ দিলে থাকে M আপন N, M আপন N ইন্টু NO, N আর N যদি বাদ দেওয়া হয় তাহলে MO, প্লাস মুন মাইনাস অন আছে, তো অন লাস্টে 2টো অ্যালফাবেট বাদ দিলে MO থাকে, MO প্লাস MO, মোমো, যেটা আমার ডাক নাম। তাহলে ইজ ইকুয়াল টু মোমো। এটাই তোমার উত্তর? নেব উত্তরটা? হ্যাঁ। তুমি চ্যালেঞ্জ জানাতে চাও? না, এই সম্বন্ধে কোনো আইডিয়া হচ্ছে না, চ্যালেঞ্জ করবো না। এটা তোমার বিষয় নয়। না, বিষয় নয়, যদিও আর মানে বুঝতেও পারছি না চ্যালেঞ্জ। নিলাম তোমার উত্তরটা, দেখা যাক। মোমো, তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে তুমি তোমার ঝুলিতে আরো 25 নম্বর জোগাড় করে ফেলেছো। তোমার এখন পয়েন্ট হয়ে গেছে 75। বেশ, খুব ভালো। চলে যাব রামের কাছে। এই তৃতীয় ইচ্ছের জন্য তোমাকে প্রশ্ন করব, কিন্তু তার আগে জেনে নেব তোমার কাছে তোমার তৃতীয় ইচ্ছেটা কি। তৃতীয় ইচ্ছেটা বলতে বাবা মার পুরো ফ্যামিলিটার জন্য একটা ইনভার্টার। কারণ আমি যখন মানে বাড়িতে কারেন্ট থাকে, দিনের বেলা একটা আলোয় জ্বলবে না, এতটা লো ভোল্টেজ, আর রাতে তো একদম ঘুমাতে পারে না, গাটা সব ভিজে যায়। পড়াশুনো করি লম্পট জেলে, পরীক্ষার সময় হোক বা পড়াশুনো করলে লম্পট জেলে চোখ মুখ জ্বালা করে, বেশি রাত পর্যন্ত পড়তে পারে না। আর বেশি অসুবিধা হয় বর্ষাকালে। আমাদের বাড়িটা যেহেতু নিচু, বর্ষায় বৃষ্টি হলে ব্যাঙগুলো উপরে দাবায় উঠে যায়, খেতে বসলে পাতে পড়ে, ওই জন্য খুব অসুবিধা হয়। তাই জন্য থার্ড ডোজ আমি ফ্যামিলির জন্য ইনভার্টার চাই। বেশ, ইনভার্টার। হ্যাঁ, এইটা পাওয়ার জন্য তোমাকে আমি যে প্রশ্নটা করবো এটা হলো তোমার 5ম প্রশ্ন, মানে 5th কোয়েশ্চেন। এই প্রশ্নটার উত্তর দিতে পারলে তোমার 25 নম্বর জুটবে। কিন্তু একটা কথা তোমাদের মাথায় নেই, জাদু প্রশ্ন আছে, যদি চাও সেটা নিতে পারো। আপাতত তোমাকে 5ম প্রশ্নটা কি আছে সেটা মন দিয়ে দেখতে বলবো, মন দিয়ে শুনতে বলবো, দেখে নাও। Gentlemen, we have one more ball. Back to your position. उनकी गलत गेंद की वजह से हमें एक और गेंद मिल गए। बिल्कुल अपने बापू जैसे बोला था, वो ऐसे ही जुझारू थे, खरी बोलते थे। भरोसा है मुझे तुझ पे, तेरी हिम्मत पे।
এই যে শটটা মারলো ভুবন, তাতে কত রান হলো, নাকি আদৌ রান হলো না? এই বলে যেহেতু বলটা যখন করে নো বল হয়েছিল, তার জন্য একটা রান হচ্ছে, আর এটা ক্যাচ আউট হলো। কিন্তু ক্রিকেট খেলো, নো বলে ক্যাচ আউট হয়? নো বলে ক্যাচ আউট হয় না, কিন্তু যখন ফার্স্ট বলটা করলো, লাস্ট বলটা, তখন নো বল ডাকলো আম্পায়ার, 1 রান পেয়ে যাচ্ছে, কিন্তু সেই একই বল থাকছে, একটা রান এক্সট্রা পেয়ে গেল নো বলের জন্য। আর যেটা মারলো পা বাইরে থাকবে, 6 হবে ওটা, মোট টোটাল মনে হয় 7 রান 1 বল। ফাইনাল তো? তোমার উত্তর শুনলাম। অর্ক, তুমি চ্যালেঞ্জ করতে চাও? তুমি বলেছো 7। আমরা এবার দেখে নিই তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। তার মানে কত রান? 6। আগের বলটা নো বল ছিল, এইটায় 6 রান হয়েছে। যেহেতু তুমি 7 রান বলেছো, তাই তোমার এই উত্তরটা ভুল হলো। ছ নম্বর প্রশ্ন আছে, অতএব তোমার ভেঙে পড়ার কিছু নেই, তুমি এরপরের ইচ্ছেটা পূরণ করতেই পারো। এবার আমি চলে যাব তোমার কাছে। আমি এইবার একটা ম্যাজিক কোয়েশ্চেন নিতে চাই। ম্যাজিক কোয়েশ্চেন? তুমি আছো 75-75-এ, তুমি যদি এটা পারো 125-এ চলে যাবে, আর যদি না পারো তা তুমি 75-এই দাঁড়িয়ে থাকবে। আমাদের এই এপিসোডের প্রথম ম্যাজিক কোয়েশ্চেন, জাদু প্রশ্ন, অর্কর জন্য কি অপেক্ষা করে আছে দেখে নি। কলেজ স্ট্রিটের পাশেই লোহাপট্টি। লোহা দিয়ে বানানো ও লোহা সংক্রান্ত নানান ধরনের মেশিন এবং টুলসের এটি আড়ত। দিনে এখানে কত টন লোহার জিনিস বিক্রি হয় তা কেউই বলতে পারে না। এই এত বড় লোহাপট্টিতে একটিই জিনিস বিক্রি হয় যেটা লোহা দিয়ে বানানো নয়। দেখতে পুরনো দিনের রেকর্ডের মতো। এই বস্তুটি তৈরি হয় রেজিন বা গাছের আঠা দিয়ে, অথচ লোহার কাজে এটি অপরিহার্য। এই টুলটি কি কাজে লাগে? এই ডিস্কটি কি কাজে লাগে? জাদু প্রশ্ন, বুঝতেই পারছো, একবারে 50 পয়েন্ট পেয়ে যাবে। আর রাম যদি এইটা চ্যালেঞ্জ করে উত্তর দিতে পারে তাহলে পাবে 50, আর যদি না পারে তাহলে -50। এটা দিয়ে লোহা পলিশ করা হয়, হ্যান্ড মেশিনে বা অন্য কোনো মেশিনে লাগিয়ে লোহা পলিশ করা হয়। ইউজুয়ালি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। পেইন্ট করার পর বা কোনো স্টিলের জিনিস পলিশ করার জন্য, একদম স্টেইনলেস স্টিল ফিনিশ আনার জন্য এটা পলিশিংয়ের জন্য ইউজ হয় ডিস্কটা। শিওর? তুমি কি হেল্প নিতে চাও মা বাবার থেকে? না। রাম কি চ্যালেঞ্জ করতে চাও? তোমার এই উত্তরটা নেব। এটা দিয়ে পলিশ করা হয়, লোহা পলিশ করা হয়। এবার দেখে নি তুমি যে জাদু প্রশ্নের উত্তর দিলে সেই উত্তর জাদু বলে ঠিক হলো নাকি ভুল হলো, দেখা যাক। লোহা, স্টেনলেস স্টিল, পাইপ এসব কাটার জন্য লাগে। রেজিন থাকে, ফাইবার থাকে, এইসব দিয়ে মিলিয়ে সব তৈরি হয়। পালিশ অন্য জিনিস, কাটা অন্য জিনিস। এটা লোহাকে কাটতে কাজে ব্যবহার হয়। দেখবে তুমি ঘুরতে থাকে ওটা, ওই একটা মেশিনের মধ্যে যেটা দিয়ে কাটা হয়। অতএব
দুর্ভাগ্যবশত তোমার এই জাদু প্রশ্নের উত্তরটায় ভুল হলো। এখনো দুটো প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে, 5 এবং 6। তাই ভয় পাওয়ার কিছু নেই, অপেক্ষা করে থাকো। চলে যাব রামের কাছে। তোমার আগের প্রশ্নের উত্তরটা ভুল হয়েছে। তুমি একটা ইচ্ছে করেছো ইনভার্টারের, তুমি 5টা প্রশ্ন তোমাকে করা হয়েছে, তোমার একটা প্রশ্ন পড়ে আছে, আর একটা জাদু প্রশ্ন। আমি ম্যাজিক প্রশ্নটা এখন নিতে চাই। এখনই নিতে চাও? বেশ, এটা পারলেই তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে, কেননা তুমি একসঙ্গে 50 নম্বর জোগাড় করে ফেলবে। আর যদি না পারো তাহলে তোমার পড়ে থাকবে একটা প্রশ্ন, অতএব তুমি আর কোনো সুযোগ পাবে না। রাম প্রামাণিকের জন্য আমাদের কোন জাদু প্রশ্নটি অপেক্ষা করে আছে আমরা দেখে নিই। এই যে ছবি দেখতে পাচ্ছ, এখানে জিজ্ঞাসার চিহ্ন আছে, মানে যে জায়গাটা, ওখানে কি হওয়া উচিত। অর্ক, তুমিও দেখো, যদি কোনো উত্তর খুঁজে পাও আমাকে জানাবে, চ্যালেঞ্জ যদি করতে চাও। সামনে তো একটা কলের ছবি দেখতে পাচ্ছি, কল দিয়ে জলও পড়ছে। হ্যাঁ, তাহলে এ পাশে কি হবে? ফুল থেকে ফুলকপি, ফুল থেকে ফুলকপি, জাম থেকে জামরুল, জাম থেকে জামরুল, আম থেকে আমলকি, আম থেকে আমলকি, কল থেকে জল। এখানে একটা ছবি আর বসাতে হবে, তাহলে যাতে মিলে যায়, যেমন করে আগেরগুলো মেলাচ্ছ। কি ছবি বসাবে? কি বলছে মোহন? মন কিছু বলছে না, আইডিয়া আসছে না কোনো। আচ্ছা, যেখানে এখানে কল আছে তাহলে টিওলের ছবি হবে, লর মিল আছে যেহেতু। কি নেব উত্তরটা তাহলে? টিওল হবে, আইডিয়া হচ্ছে না কি বলবো। টিউবওয়েল। অর্ক, তুমি কি কিছু বলতে চাও? আমি চ্যালেঞ্জ করতে চাই। চ্যালেঞ্জ করতে চাও? গুড। তুমি সাহায্য নিতে চাইলে নিতে পারো এই প্রশ্নেও। এখানে ফুল থেকে ফুলকপি বা ফ্লাওয়ার থেকে কলিফ্লাওয়ার, জাম থেকে জামরুল, আম থেকে আমলকি বা আমলা, জল থেকে একটা মানে ফলের নাম জলপাই। জলপাই ভুল হলে -50। আমরা দেখে নিই, তুমি বলেছো টিউবওয়েল আর তুমি বলেছো জলপাই। আমরা দেখে নিই কোন উত্তরটা ঠিক, দেখা যাক। অর্থাৎ পানি থেকে পানি ফল হতে পারে, অথবা জল থেকে জলপাই হতে পারে। অতএব যেহেতু তুমি জলপাই বলেছো, তাই তুমি যে উত্তরটা দিয়েছো মায়ের সাহায্য নিয়ে, সেটা একেবারে ঠিক হয়েছে। এবং তুমি যে উত্তরটা দিয়েছিলে সেটা ভুল হয়েছে। তোমার এই যাত্রায় কোনো পয়েন্ট হলো না। এখান থেকে তুমি 50 নম্বর দখল করে নিয়েছো, 125। তাই তুমি তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করে ফেলেছো। চলি বাবার পায়ে পায়ে, আজো গাছে ঠান্ডা ছায়া, ছেলে বেলার গায়ে। কি আনন্দ হয়েছে তো? আমার ভাবনা পেল। যেহেতু তুমি 125 পয়েন্ট জোগাড় করে ফেলেছো, তাই একটু আগে যে ঘটনাটা ঘটেছিল, এইচকে দত্ত অ্যান্ড জুয়েলার্সের তরফ থেকে একটা পুরস্কার অপেক্ষা করে আছে তোমার মায়ের জন্য। এখন
আমরা যাচ্ছি অর্কর কাছে, অর্কদার কাছে, তোমার বাসায়। কেন অর্কদার কাছে আমার এখনো দুটো প্রশ্ন করবার আছে। তার পঞ্চম প্রশ্ন এইটা তোমাকে এক্ষুনি করব, কারণ তোমার কাছে জানতে চাই তোমার তৃতীয় ইচ্ছে কি। আমার তৃতীয় ইচ্ছে হচ্ছে বাবার জন্য একটা ইবুক রিডার। ছোটবেলায় বাবা অনেক প্রাইজ পেতেন, বই বেশি, ফার্স্ট সেকেন্ড থার্ড, এলোকেশন, ডিবেট, সমস্ত এক্সটেম্পোর। বাবা চাকরির জন্য এত বছর ধরে পোস্ট গ্রাজুয়েশন করতে পারেননি, MBBS করে পোস্ট গ্রাজুয়েশন তার করা হয়নি। এত বই ক্যারি করার থেকে এখন টেকনোলজির সুবিধা হওয়ার জন্য যদি একটা ছোট্ট একটা জিনিসের মধ্যে সমস্ত বই যতগুলো প্রয়োজন সেগুলো নিয়ে যাতায়াত করতে পারেন, তাহলে সব থেকে সুবিধা হয়। বাবার জন্য একটা ইবুক রিডার, তাই তো? বাহ, আমরা দেখে নেব অর্কর জন্য ফিফথ কোয়েশ্চেন কি অপেক্ষা করে আছে, দেখা যাক। এই যে এত কারিকুরি করা হলো, এত কিছু করা হলো, কোন শব্দটি বোঝানো হচ্ছে? মা বাবার কিন্তু সাহায্য নেই, দুটো সাহায্যই চলে গেছে। রাম, তুমিও ভাববার চেষ্টা করো, যদি চ্যালেঞ্জ করতে চাও করতে পারো। খেলা জমে উঠেছে, মা বাবার সাহায্য নেই। জমকালো, তুমি কি এটা বলছো উত্তর হিসেবে? জমকালো, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও, অন্য কিছু বলতে চাও? বুঝতেই পারছি না। করবে না? বেশ, তোমার এই উত্তরটা নিলাম জমকালো। এবার দেখি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। শব্দটা হবে জমজমাট। তার কারণ তুমি দেখেছিলে কি ওটা ফ্রিজে ঢোকানো হলো, ডিপ ফ্রিজে ঢোকানো হলো, তারপরে জমটা জমাট বাঁধল। অন্তত যদি জমাট শব্দটাও বলতে পারতে তাহলেও কাছাকাছি যাওয়া যেত। তাই এ যাত্রায় আমি বলতে বাধ্য হচ্ছি যে তোমার এই উত্তরটা ভুল হলো। তোমার পড়ে আছে আর একটা প্রশ্ন। রাম, তোমার পড়ে আছে আর একটা প্রশ্ন, মানে শেষ। তোমার প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তুমি পাবে আর 25 পয়েন্ট। সেক্ষেত্রে তোমাকে অপেক্ষা করে থাকতে হবে। আবার যখন ওকে প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি তুমি চ্যালেঞ্জ করে দিতে পারো ঠিক, তবেই তুমি তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করতে পারবে। দুজনের জন্যই এখনো একটা দরজা খোলা আছে, সব দরজা বন্ধ হয়ে যায়, শুধু চ্যালেঞ্জ করতে হবে। বেশ, আমরা দেখে নিই তোমার 6 নম্বর প্রশ্ন কি আছে, দেখা যাক। আমরা একটা কিছু বানাতে দেখলাম, আবার আগের মতো তোমাকে জিজ্ঞেস করছি এটা কি বানানো হচ্ছে। অর্ক, তুমি ভেবে রাখো, যদি উত্তরটা জানো তাহলে চ্যালেঞ্জ করতে পারো। জানি না, আন্দাজে গেস করতে হবে। আন্দাজেই বলো। মঠ। নেব উত্তরটা? নিলাম উত্তরটা, মঠ। অর্ক,
চ্যালেঞ্জ করবে? না, চ্যালেঞ্জ করবো না। চ্যালেঞ্জ করবে না, বেশ। তুমি যে উত্তরটা দিয়েছো এটা ঠিক কিনা আমি জানি না, কিন্তু আমরা দেখতে চাইবো এবং মা মনসার কাছে প্রার্থনা করবো দুঃখীরাম বাবু যেন উত্তরটা ঠিক হয়। তাহলে তোমার এই মঠ উত্তরটা নিলাম, এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। এতক্ষণ আপনারা যারা বানাতে দেখলেন সেটাকে মঠ বলা হয়। এটা বিভিন্ন কালারের হয়, যেমন লাল, সাদা, হলুদ। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক হয়েছে। দুজনেই 125-এ দাঁড়িয়ে আছো। প্রশ্নটা যাবে ওর কাছে, যদি ও পেরে যায় তাহলে তোমার সুযোগ রইল না, আর যদি না পারে, তুমি পারো, তাহলে তোমার সুযোগ রইল। অর্ক, তোমার 6 কোয়েশ্চেন কি আছে খুব মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো। এইটা কি বানানো হচ্ছে? বাঙালিদের যে কত কিছু আছে বানানোর পদ্ধতি, একই জিনিসের কত রকম ফের। বড় যেটা হাতে দেখালো, হ্যাঁ, সব লাস্টে, ওটা দেখে শেপটা মনে হলো কদমা, ওটা ছোট। আমি তোমার কাছে একটি উত্তর চাই, যদি সেই উত্তরটা তোমার ঠিক বলে মনে হয় তুমি নিশ্চিত হয়ে বলো যে আপনি আমার এই উত্তরটা নিন। কদমা স্টিক করব। কদমা তোমার ফাইনাল উত্তর, কদমা। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? বুঝতেই পারছি না। যদি এই উত্তরটা ঠিক হয় তাহলে তুমি পাবে 25 পয়েন্ট, অর্থাৎ তোমার তৃতীয় ইচ্ছে বাবার জন্য ইবুক। যদি না হয় তাহলে আমাদের এখানেই থেমে যেতে হবে। সেক্ষেত্রে দুটো দুটো করে ইচ্ছে পূরণ দুজনেরই হবে। তুমি বলেছো কদমা, তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। সোনা দিয়া বাঁধায় আসি ঘর, ও মনে রে গুনে করলো জোর। এতক্ষণ ধরে যেটা বানাতে দেখলেন সেটাকে কদমা বলে, আর ভাঁজ করলে জিনিসটা দেখতে ভালো লাগবে, কদম ফুলের মতন হবে, এই জন্য জিনিসটাকে কদমা বলা হয়। জয় গুরু। তুমি যে উত্তরটা দিয়েছো কদমা, সেটা একেবারে ঠিক হয়েছে। তোমাকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ, কারণ তুমি বাবার জন্য একটা ইচ্ছে পূরণ করতে পেরেছো। চলো আমরা উদযাপন করি, ওখানে আছি। এই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল আমার। তাই মানে আমি বইয়ের পোকা ছিলাম এখন।
এখন আর সুযোগ পাই না, তো এটার মাধ্যমে অন্তত আমি আবার সেই পুরনো অভ্যেসটাকে। সেই জন্য কাকে কৃতিত্ব দেবেন? সম্পূর্ণভাবে ছেলেকে। আজও গাছে ঠান্ডা ছায়া ছেলেবেলার গান। আজকে অর্ক তুমি উইনার, এই ট্রফিটা তোমার হাতে তুলে দেওয়া হবে। বলেই আমার ভাবনা পেল ভাষা, কখনো যা শেষ হবে না। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে তোমার মায়ের জন্য একটা সুন্দর শাড়ি আছে, সেটা আমি তোমার মায়ের হাতে তুলে দিলাম। এই ট্রফিটা তোমার জন্য। অনেক বড় হয়েও আছি। আর এইটা তোমার মায়ের জন্য আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে একটা সুন্দর শাড়ি, এটা তোমার মায়ের হাতে তুলে দিলাম, এটা আপনার জন্য। শ্রীকৃষ্ণনগর গোয়ালবেড়িয়ার সমস্ত মানুষকে একটা কথা আজ জোরে উচ্চকণ্ঠে বলছি যে আপনাদের ওখানে এমন একটি রত্ন বাস করে, তার নাম রাম প্রামাণিক। আপনারা তাকে আগলে রাখবেন, তার বাবা মাকে আগলে রাখবেন, সবাই মিলে ওকে সাহায্য করবেন যাতে ও একদিন ক্রিকেটার হতে পারে এবং লাস্ট বলে 6 মেরে ভুবনের মতো একটা অভাবনীয় অকল্পনীয় ঘটনা ঘটাতে পারে। তোমার জন্য একটা ছোট্ট উপহার আছে, ক্রিকেট কিট, কিছু জিনিসপত্র আছে, সেগুলো তোমাকে দিতে চাই। দুপক্ষেরই স্বপ্ন সফল হোক, আপনারা সবাই মিলে ওদের আশীর্বাদ করুন, ভালোবাসুন। আর আমরা চিৎকার করে বলি, আমরা আজকে একটা অভূতপূর্ব দিন দেখলাম, যে দিনটার নাম হ্যাপি প্যারেন্টস ডে।